একটা কথা এর আগেও আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে একটা আসল মানুষ আর অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখা মানুষ, তাদের মধ্যে আকাশ পাতালের তফাৎ থাকে। এই যে আমি আমার নিজের এক্সাম্পল দিই, আমি আপনাদের সামনে ট্রু ক্রাইম ঘটনা বলি, কত সময় আমি আপনাদেরকে কত কিছুতে সতর্ক করি যে এটা করবেন না, এটা করলে এটা হতে পারে। কিন্তু আমি যে মানুষটা এত কিছু জানি, সে নিজে কি সবসময় সতর্ক থাকি? না, আমি নিজেও অনেক সময় সতর্ক থাকি না। আজকের যে ঘটনা বলবো সেখানে রিল ভার্সেস রিয়েল, এই দুটো জিনিসের মধ্যে যে ডিফারেন্স আছে সেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। বেঙ্গালুরু এই যে শহরটা আছে সেটা ভারতের সিলিকন ভ্যালি। এখানে হাজারো কোম্পানি আছে এবং এই হাজারো কোম্পানিতে লাখো এমপ্লয়ি চাকরি করতে আসে দেশ বিদেশের নানান পার্ট থেকে। তো যখন এই শহরে এই রকম সিলিকন ভ্যালি ক্রিয়েট হলো, নানান কোম্পানি আসলো, লাখো ছেলে মেয়ে আসলো, এখানে আস্তে আস্তে বড় বড় প্রপার্টিও হতে থাকলো। সেখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে নানান রাজ্য, নানান দেশ থেকে নানান এথনিসিটির মানুষ থাকতে শুরু করলো। কিন্তু শহর যখন বড় হয় তখন পাশের ফ্ল্যাটে কে থাকে সেটার ব্যাপারেও আমরা ঠিকঠাক করে খোঁজখবর নিই না। এই ক্ষেত্রে বেঙ্গালুরু শহরে নিধি, সে চাকরি করতো ইন্টেলে, ওরই পড়াশুনোতে ভালো ছিল, দেন ডাইরেক্টলি জব পেয়ে বেঙ্গালুরুতে চলে আসে এবং ইন্টেলে চাকরি করে সে প্রত্যেক দিন তার ফ্ল্যাটে আসতো। ফ্ল্যাটে সে 90% টাইমই থাকতো না, তার ছিল নাইট শিফট। নাইট শিফটের কাজ কমপ্লিট করে সে ডাইরেক্টলি ঘরে ঢুকে চুপচাপ স্নান করে কোনো মতে খাবার দাবারের ব্যবস্থা করেই ঘুমিয়ে পড়তো। এটাই তার লাইফ ছিল। কিন্তু একটা সময় সে ফিল করে যে যদি তার একটা ফ্ল্যাট মেট থাকতো তাহলে তার খুব ভালো হতো। কিন্তু এই ফ্ল্যাটমেট সে খুঁজে কোথায় পাবে? সে অনলাইন একটা পোর্টালে অ্যাডভার্টাইজমেন্ট দেয়। আমি 2015-16 সালের কথা বলছি। তখন ওই ইন্টারনেট এতটা পেনিট্রেট করেনি গ্রামগঞ্জে, কিন্তু শহরে মোটামুটি পেনিট্রেট করে গেছিল। কিছু কিছু মানুষ নিধিকে ফোন করতে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ যারা এই ফ্ল্যাটটা দেখতে আসে তাদেরকে তার পছন্দ হয় না। ফ্ল্যাটমেটও তো ওই লাইফ মেটের মতন একটু পছন্দের হওয়ার দরকার। তো সেই ক্ষেত্রে খুঁজতে খুঁজতে একদিন তাকে একজন ফোন করে, তার নাম হচ্ছে কুসুম। সেই কুসুম বলে যে আমি বেঙ্গালুরুতে IBM-এর চাকরি করি এবং আমার শিফটটা মেনলি ডে শিফট, মাঝে মাঝে আমাকে নাইট শিফট করতে হয়, অ্যাকচুয়ালি রোটেশন চলে। তো এই ক্ষেত্রে নিধির প্রথম পয়েন্টটা একদম ক্লিক হয়ে যায়। ফ্ল্যাট মেট তো সে পাবে, যেহেতু সে নাইট শিফটে কাজ করে, ডে টাইমে এসে সে ঘুমায়। উল্টো দিকে আর একটা ফ্ল্যাট পার্টনার যে ডে শিফটে কাজ করে, মানে দিনের বেলা সে থাকবে না কিন্তু রাতের বেলা থাকবে, মানে একটা পাহারাদার অলরেডি সে পাচ্ছে। এতে কোথাও না কোথাও সেফটি বাড়বে এবং এইটা ভেবে সে আরও একটা জিনিসের টিক মারে, সেটা হচ্ছে যে দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো তাদের মাইন্ডসেটটাও কোথাও না কোথাও একই হবে। কুসুমকে সে ডাকে যে তুমি আসো, ফ্ল্যাটটা দেখে যাও। ফ্ল্যাটটা দেখে এসে কুসুম সিঙ্গেল ছিল। তারপর ফ্ল্যাটটা সে পছন্দও করে। পরের দিন ফোন করে কুসুম বলে যে ঠিক আছে, আমি রেডি আছি টু মুভ করতে। কুসুম 6 মাস আগেই বেঙ্গালুরুতে এসেছিল এবং এই বেঙ্গালুরুতে এসেছে 6 মাস 3টে জায়গা চেঞ্জ করে করে থেকেছিল। দেন ফাইনালি সে এখানে মুভ ইন করে এবং এই মুভ ইনের জাস্ট 3 মাস হয়েছে। 19 জানুয়ারি 2016 নাইট শিফট শেষ করে নিধি তার ফ্ল্যাটে ঢুকতে যাচ্ছে এবং যেই না সে ফ্ল্যাটে ঢুকতে যাবে, তাদের প্রত্যেকের কাছে তো আলাদা আলাদা চাবি আছে, তো কলিং বেল চেপা বা নক করা এই রকম কোনো কিছুরই দরকার নেই। নিধি যেই খুলতে যাবে দরজা, অমনি দরজার হাতলে সে দেখতে পায় ব্লাড। সে অবাক হয়ে যায়, ব্লাড কেন? দেন সে রিয়েলাইজ করে অ্যাকচুয়ালি দরজাটা হালকা করে খোলা আছে, ভিতর থেকে এটাকে লক করা হয়নি, না বাইরে থেকে করা হয়েছে। সে একটু ভয় পেয়ে যায়। ভয় পেলেও সে দেখতে চায় যে ভিতরে অ্যাকচুয়ালি কি ব্যাপার ঘটেছে, কেন এখানে রক্ত। বাট সে সাহস করে কাউকে না ডেকে চুপচাপ ওই ফ্ল্যাটে
এন্ট্রি নেয় এবং এন্ট্রি নিয়েই সে দেখতে পায় ফ্ল্যাটের যে কমন জায়গা আছে সেখানে 3-4টে জিনিস। সেটা হচ্ছে একটা বডি পড়ে আছে, তার পাশে পড়ে আছে চার্জার, তার থেকে একটু দূরে তার একটা প্যান্ট পড়ে আছে এবং কমন প্লেসটায় একটু অগোছালো, যেন কিছু একটা হয়েছে। এইখানে এই জিনিস দেখার পর নিধি শক খেয়ে যায়। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, সফটওয়্যারে কোডিংয়ে চেঞ্জ করতে পারে, কিন্তু কোনো মানুষের জীবনটাকেই একদম ডিলিট করে দেওয়া, এটা সে প্রথমবারের জন্য সামনে দেখছে। সে চিৎকার চেঁচামেচি শুরু করে, আশেপাশের ফ্ল্যাটের লোকরা আসে, অলরেডি পুলিশকে খবর দিয়ে দেওয়া হয়, পুলিশ চলে আসে ওখানে। পুলিশ এসে প্রথম জিজ্ঞাসাবাদ নিধিকেই শুরু করে। সে বলে যে আপনি যখন ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন তখন কাউকে দেখেছিলেন? আপনি কি এটুকু জানেন যে এই যে কুসুম আছে তাকে কেউ পিছু করছিল, তার কোনো বয়ফ্রেন্ড ছিল কি না, তার ব্যাপারে আপনি কি জানেন? তখন নিধি একটু হকচকিয়ে যায়। কেন হকচকিয়ে যায়? অ্যাকচুয়ালি ফ্ল্যাটমেট হলেও সে কুসুমের সাথে কখনো বসে দুদণ্ড সেইভাবে কথাই বলেনি। সোকল্ড শহরের কালচার, এখানে তো পাশের ফ্ল্যাটেরই ব্যাপার জানা হয় না। আর এদিকে নিধি জাস্ট কুসুমের ব্যাপারে কিছুই জানেনি। যেটুকু জানতো সেটুকুই পুলিশ আজ করে। বলে যে ফ্ল্যাটমেট বানানোর আগে তার ব্যাপারে তো একটা বেসিক কিছু জিজ্ঞাসা তো করেছেন। সেই জিজ্ঞাসা করতেই তখন নিধি কাপা গলায় বলে যে আমি জাস্ট জানি সে 6 মাস আগে এই শহরে এসেছিল, তার অ্যাকচুয়াল বাড়ি পাঞ্জাব থেকে, এবং তার একটা ব্যাক স্টোরি আছে, সেই ব্যাপারে আমাকে কিছু বলেনি, জাস্ট কয়েকটা লাইন বলেছিল। পুলিশ বলে যে সেই লাইনটাই বলো। তখন সে বলে অ্যাকচুয়ালি কুসুম আগে বিয়ে করেছিল এবং এই বিয়ে করে সে কয়েকদিন সংসার করেছিল, তার একটা সন্তানও হয়েছিল, কিন্তু সে খুব একটা হ্যাপি ছিল না। এই কারণে পাঞ্জাব থেকে বেরিয়ে এসে একটা আইটি কোম্পানিতে চাকরি নিয়ে চলে যায় গাজিয়াবাদে, এবং সেই গাজিয়াবাদে দীর্ঘদিন চাকরি করার পর সে মুভ করে বেঙ্গালুরুতে, সেটাও 6 মাস আগে। আর আমার এই ফ্ল্যাটে এসেছিল 3 মাস আগে, কিন্তু বাদ বাকি তার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। কিন্তু পুলিশের তখনও সন্দেহ হচ্ছে এই পুরো ব্যাপারটা নিধি ঘটিয়েছে, হয়তো ফ্ল্যাটের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। তারপর পুলিশ জিজ্ঞাসা করে তোমার জিন্সের প্যান্ট কেন কুসুমের বডির পাশে পড়ে আছে? নিধি বলে আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, কেন পড়ে আছে, কিভাবে পড়ে আছে, কি হয়েছিল। আমি এখান থেকে চলে যাওয়ার পর আমি নাইট শিফটে গেছিলাম, এসে এটা দেখি। এবার আপনাদের মনে একটা জিনিস সন্দেহ হতে পারে যে খুনটা হলো তো কিভাবে হলো। পুলিশ প্রাথমিকভাবে দেখে বলে পাশেই যে ফোনের চার্জার ছিল সেই চার্জার দিয়েই সমস্ত কর্মকাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু আমি এই ঘটনাতে বলেছি যে যেহেতু দরজার হ্যান্ডেলে রক্ত লেগেছিল, এবার দরজার হ্যান্ডেলে রক্ত কি করে লেগেছিল? অ্যাকচুয়ালি কুসুম তাকে মারার আগে সে ফাইট দিয়েছিল, সেই সময় হাতে পায়ে কিছু জায়গায় তার কেটে গেছিল এবং সেই রক্তটাই হয়তো খুনির হাতে পায়ে লেগে গেছিলো, সেখান থেকেই ওই হ্যান্ডেলে সেই রক্তটা লেগেছে। এবার পুলিশ বডিটাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুরো ফ্ল্যাটটা সার্চ করা শুরু হয় এবং ওই যে পুরো সোসাইটি আছে সেটা বেশ একটা হাই সোসাইটি ছিল, সিকিউরিটি চারিদিকে ছিল, তো সিসিটিভি ক্যামেরা তাদের কাছে থাকবে। তার সাথে সাথে যে রেজিস্টার ছিল সেখানে কে আসছে, কখন আসছে, কে বেরোচ্ছে, কখন বেরোচ্ছে, প্রত্যেকটা জিনিস লেখা থাকে। তারা সিসিটিভিটা ভালো করে চেক করতেই তারা দেখতে পায় এক ব্যক্তি ঢুকেছিল, সে রেজিস্টারও করেছিল, এবং এই ব্যক্তি তার ব্যাপারে কেউ কিছু জানে না। সিকিউরিটি গার্ড তাকে আগে দেখেনি, ওই ফ্ল্যাটের কেউ তাকে আগে দেখেনি, নিধিও তাকে আগে দেখেনি। কুসুমের সাথে তার কি পরিচয় আছে সেটা এখন জানা বাকি। তারা প্রথমে দেখার চেষ্টা করে এই ব্যক্তি রেজিস্টারে কি লিখেছে। সে নাম লিখেছে সুখবীর, তার সাথে সাথে যে ফোন নাম্বারটা দিয়েছে সেই ফোন নাম্বারটাতে পুলিশ যখন ফোন করে তখন সেটা সুইচ অফ বলে। পুলিশ জানতো এটা হবে। এবার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কি আগে অ্যাক্টিভেট হয়েছিল সেইটা ভালো করে দেখতে গিয়ে তারা দেখে যে হ্যাঁ, আগে কিছু সময় অ্যাক্টিভেট হয়েছিল, কিন্তু আহামরি তেমন কিছু না। এই নাম্বারের সাথে কুসুমের কি কোনো কানেকশন আছে? তারা দেখে না, নেই। তারপর তারা দেখে নিধির কি কোনো কানেকশন আছে? তারা দেখে যে না, নেই, নিধিরও কোনো কানেকশন নেই। এবার এই যে ফোন নাম্বার আছে সেটা দিয়ে পুলিশের কোনো কাজ হবে না। বেঙ্গালুরুতে নানান দেশ থেকে, নানান শহর থেকে, নানান রাজ্য থেকে প্রচুর মানুষ আসে, তো সেই ক্ষেত্রে এই যে ছবিটা আছে সেটা যদি আমরা সার্কুলেট করি
তখন কিন্তু অনলাইন এতটা প্রচলিত ছিল না, অনলাইনে সার্কুলেট করলেও এত মানুষের কাছে পৌঁছতো না, অনেক দেরিও হতো। তো সেই ক্ষেত্রে কি করা যায়? তখন পুলিশের মাথায় একটা অদ্ভুত বুদ্ধি আসে। তারা ভাবে যে কুসুম যেহেতু মারা গেছে, তাকে যদি নিধি মেরে থাকে সেটারও সলিউশন আছে। নিধি কার সাথে লাস্ট কয়েকদিনে কথা বলেছিল, তারা কার সাথে কথা বলেছিল, তাদের মধ্যে কেউ কি এই সুখবীর? সেটা পুলিশ চেক করে দেখতে পায় যে নিধি যাদের সাথে কথা বলেছিল তারা ওই ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টে আসেইনি, আর সেদিন তো আসেইনি। তার মানে অন্য কেউ। তারা কুসুমের যে ফোনের রেকর্ডস আছে সেগুলো এক এক করে সমস্ত চেক করে, এবং সেটা চেক করতেই তারা দেখতে পায় 1 জানুয়ারি থেকে, তার মানে কুসুমকে হত্যা করা হয়েছে 19 জানুয়ারি আর 1 জানুয়ারি, মানে মাঝের যে এই 18টা দিন আছে, সেই 18টা দিন কুসুম কারোর সাথে প্রচুর কথা বলেছে, এবং সেই নাম্বারটা এই সময় মানে খুনের পর সুইচ অফ হয়ে গেছে, এবং সেটার লাস্ট লোকেশান হচ্ছে গাজিয়াবাদ। এবং এই গাজিয়াবাদেই একটা সময় কিন্তু কুসুম কাজ করত। তো পুলিশের সন্দেহ হয় কুসুমের যে এক্স হাজব্যান্ড আছে সে কি কোনোভাবে এই কর্মকাণ্ড আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ রাগ করেছে। পুলিশ চলে যায় কুসুমের এক্স হাজব্যান্ডের কাছে। এক্স হাজব্যান্ডকে খুঁজতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়। সেই এক্স হাজব্যান্ড অলরেডি বিয়ে করে নিয়েছে, সে তার সন্তানকে নিয়েও থাকছে। তারা এই ব্যাপারে যখন জানতে পারে ক্লিয়ারলি বলে যে আমার কিছু যায় আসে না, সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তার এর সাথে সম্পর্ক ছিল, ওর সাথে সম্পর্ক ছিল, সমস্ত ব্লেম সে কুসুমের উপর দেয় এবং নিজেকে এর থেকে দূরে সরিয়ে নেয়। এক্স হাজব্যান্ডের কল ডিটেল রেকর্ড সমস্ত কিছু চেক করা হয়, তাতে তার কোনো কিছু পাওয়া যায় না। দেন পুলিশ ভাবে মোস্ট প্রবাবলি সে গাজিয়াবাদের কোনো সুপারি কিলারকে পাঠিয়েছিল খুন করতে। সেই ব্যাপারেও যখন তদন্ত করা হয় তখন পুলিশ কিচ্ছু পায় না। যত সুপারি কিলার ছিল তাদেরকে তুলে তুলে জিজ্ঞাসাবাদ করা হয়। কেউ সেই সময় বেঙ্গালুরু যায়নি, এই ঘটনা ঘটায়নি। উল্টো দিকে বেঙ্গালুরুতে যত সুপারি কিলার ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়, তারাও এই কেসের ব্যাপারে কিচ্ছু জানে না। নিধির ফোনটাও কিন্তু গায়েব ছিল এবং সেটা কিন্তু সুইচ অফ হয়েছিল বেঙ্গালুরুতে। এবার পুলিশ ভাবে যে নাম্বারে এত কথা বলছিল সেটাকে তো লাস্ট আমরা লোকেট করেছিলাম গাজিয়াবাদে। তো গাজিয়াবাদে যেখানে লোকেট করেছিলাম সেই সব এরিয়াতে আমরা একটু জিজ্ঞাসাবাদ করি যে কে হতে পারে, এবং কুসুমের যে সোশ্যাল মিডিয়া ট্রেইল আছে, ডিজিটাল ট্রেইল আছে, সেটা একটু তদন্ত করি। পুলিশ এই দুটো দিকে যখন তদন্ত করে তখন দেখতে পায় যে এরিয়াতে এবং ওই ফোন নাম্বারটা বন্ধ হয়েছিল সেই এরিয়াতে এক ব্যক্তি থাকে, তার নামও সুখবীর। সে ওখানে তার ওয়াইফ এবং সন্তানদের সাথে থাকে। আর উল্টো দিকে কুসুম যার সাথে কথা বলেছিল লাস্ট, কুসুমের যে ডিজিটাল ট্রেইল আছে সেইটা চেক করতেই দেখা যায় যে কুসুম আবার তার লাইফটাকে রিস্টার্ট করার কথা ভেবেছিল। সে ভেবেছিল সে আবার বিয়ে করবে, এই কারণে নানান জায়গায় অ্যাড দিয়েছিল, ম্যাট্রিমনি সাইটেও সে অ্যাড দিয়েছিল, এবং সেখানে এক ব্যক্তির সাথে কথা হচ্ছিল, এবং যে ব্যক্তির সাথে কথা হচ্ছিল তার ফটোর সাথে সিসিটিভির ফুটেজের সেই ফটো মিলে যায়। তার নাম হচ্ছে সুখবীর, এবং সে কোথায় থাকে সেটা সে বলেছে সে গাজিয়াবাদে থাকে। সেখান থেকে সুখবীরকে অ্যারেস্ট করা হয়, বেঙ্গালুরুতে আনা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং এই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সুখবীর একটা সময় অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে বেঙ্গালুরুতে চাকরি করতো। দেন সে চাকরি ছেড়ে গাজিয়াবাদে চলে যায় কোনো একটা ব্যবসা শুরু করার জন্য। অনেক মানুষের কাছ থেকে লোন নেয়, নিয়ে ব্যবসা শুরু করে। দেন সে লস খায়। সে বিয়েও করেছিল, তার সন্তানও ছিল, ফ্যামিলি চলছিল না। প্রচুর মানুষ তার বাড়ি এসে তাকে টানা মারতো, টাকা চাইতো, প্রচণ্ডভাবে বিরক্ত হয়ে গেছিল। সেই সময় সে একটা কেসের ব্যাপারে জানতে পারে খবরে, যে একটা ছেলে বিয়ের নাম করে কাউকে ঠকিয়েছে, তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। উল্টো দিকে সে আরও খবর এরকম পায় যে একাধিক বউ আছে যারা বিয়ে করার পর প্রথম রাতেই সমস্ত সোনা গয়না নিয়ে পালিয়ে যায়, ডাকাত বউ, এরকম অনেক গল্প আমি আপনাদেরকেও শুনিয়েছি। তো সেটা শোনার পর সে ভাবে আমিও প্রেমের নাটক করব, এবং এই প্রেমের নাটক করে লুটপাট করব, এবং যারা আমার কাছ থেকে টাকা পায় তাদেরকে এই টাকা পয়সাগুলো শোধ করে একটা নিউ লাইফ শুরু করব। সে এই প্ল্যান করে ম্যাট্রিমনিতে, সোশ্যাল মিডিয়াতে, নানান জায়গায় এইরকম মেয়ে খুঁজতে থাকে। সে খুঁজে পায় কুসুমকে। সে কুসুমকে মেসেজ করে, কুসুমও রিপ্লাই করে। সেইখান থেকে তাদের মধ্যে পরিচয় হয়, এবং এই পরিচয়ের পর কুসুম নিজে যেচে পড়ে সুখবীরকে বলেছিল যে তুমি বেঙ্গালুরু আসো, আমরা ইন পার্সন মিট করি, ইভেন ফ্ল্যাটেও ডেকে নেয়। চলে আসে সুখবীর
যেই না কুসুমকে দেখে সে অবাক হয়ে যায়। অনলাইনে তাকে একরকম দেখতে আর অফলাইনে সে টোটালি ডিফারেন্ট দেখতে। কুসুম তার ডিভোর্সের ব্যাপারেও সেইভাবে সুখবীরকে কিন্তু জানায়নি। এই সমস্ত ব্যাপার জানার পর সুখবীর বুঝতে পারে সে ফেঁসে গেছে। সে যে কাজটা করতে এসেছিল সেই কাজটা করার পালা এসছে। সে চুপচাপ কুসুমকে বলে ঘরে যা আছে সব দিয়ে দাও। কুসুম সমস্ত দিয়েও দেয়। তারপর তাকে হত্যা করে সে ওখান থেকে বেরিয়ে যায়। হত্যা করে বেরিয়ে সে চুপচাপ পিন রিসেট করে ব্যাংকের মাধ্যমে, সেটা থেকে টাকা তোলে, অনলাইনে যায়, নানান কিছু অর্ডার করে, তারপর একটা মলে যায়, সব করে, চুল কাটায়, প্লেনের টিকিট কাটে, দেন গাজিয়াবাদ ফিরে আসে, ফোনটা সুইচ অফ করে দেয়, দিয়ে একটা নর্মাল লাইফ লিড করে। যে টাকাটা সে তুলেছিল এই কুসুমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, সেটা দিয়ে যারা যারা তার কাছ থেকে টাকা পেত প্রত্যেকের টাকা এক এক করে শোধ করতে থাকে। অ্যান্ড ইন দ্য লাস্ট সে জানতো যে একদিন না একদিন পুলিশ তাকে খুঁজতে খুঁজতে তার দরজায় আসবে। পুলিশ আসে, তাকে অ্যারেস্ট করে অ্যান্ড ব্যাঙ্গালোরে নিয়ে চলে যায়। সে সমস্ত কিছু স্বীকার করে। পুলিশের কাছে যথেষ্ট এভিডেন্স ছিল। পুলিশ প্রথমে নিধিকে অনেক সন্দেহ করেছিল, কিন্তু নিধি এই ব্যাপারে কিছু জানতই না। 2017 সালে এই ঘটনা ঘটানোর পর 2018 সাল যখন কেসটা কোর্টে চলছে, সে বেইলের জন্য অ্যাপ্লিকেশন করে। কোর্ট থেকে তাকে বেইল দিয়ে দেওয়া হয়। কেন? তার একটা ওয়াইফ আছে, সন্তান আছে, তার বয়স কম, তার বাবা ছাড়া থাকছে, কিন্তু এইদিকে একটা খুনিকে ছেড়ে দিয়েছে। সে যে কারোর সন্তানকে মারলো, সে যে কারোর মাকে মারলো, এই ব্যাপারে কোর্ট সেই সময় বিচার করেনি। যাই হোক, কোর্টে এই কেসটা চলতে থাকছিল। 2026 সাল আসে এবং ফাইনালি জাজমেন্ট আসে। এই জাজমেন্টে বলা হয় সুখবীর দোষ করেছে, তার এগেনস্টে যথেষ্ট প্রমাণ আছে এবং তাকে কোর্ট থেকে আজীবন কারাবাস দেওয়া হয়। সুখবীর আবার জেলে যায় এবং সে এবার আজীবন জেলে থাকবে। বেল সে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাইও করতে পারবে না। আশা করি সুখবীর যেন সারা জীবন জেলে থাকে। এই কারণে আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে, ইন লাইফ এবং রিয়েল লাইফ দুটো প্রচণ্ড ডিফারেন্ট। এখানে মানুষ যেমন দেখতে আলাদা হয়, তাদের ব্যবহারও আলাদা হয়। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা অনলাইনে গালাগালি করে অন্যান্য লোককে, কিন্তু তারা ইন লাইফে অত্যন্ত ভদ্রলোক। তারা ভাবে অনলাইনে কেউ তাদের দেখতে পাচ্ছে না, এই কারণে গালাগালি দিচ্ছে, আর অফলাইনে গালাগালি দিলে সবাই তো তাকে কোশ্চেন করবে, তুমি কেন করছো? ঠিক এই রকমই ব্যাপার। আপনারা সবসময় সাবধান থাকবেন। অনলাইনে অনেক সময় মানুষ মুখোশ পরে থাকে, আর মুখোশটাকে অনেক সময় সরিয়ে দিয়ে তাদের মধ্যেকার যে শয়তান আছে সেটাকেও বার করে। তো বি কেয়ারফুল এই রকম মানুষ থেকে, এবং এটা বুঝবেন রিয়েল লাইফ আর রিয়েল লাইফ টোটালি আলাদা হয়। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।